দিয়া ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সামের তরফ থেকে আমি দেবাশিস সাহা হিস্ট্রির এসএলএসটি ক্লাস আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য। এবং আজকের যে বিষয়বস্তু আমরা পড়াবো প্রথম বিশ্বযুদ্ধ। মনে রাখতে হবে, যখনই আমরা এই প্রথম বিশ্বযুদ্ধ করব, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পাশে টপিক বা আমাদের কি বলবো কন্টেন্ট পুরোপুরি শেষ হয়ে গেছে। এবং তারপরে যেটা রয়েছে আমাদের মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে, সেটা কিন্তু আবার থেকে যায় আমাদের অনার্সে, মানে ভার্সাই সন্ধি থেকে পুরোপুরি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত আমাদের যে ইতিহাস। আমার যেখানে বলবার রয়েছে যে প্রথম বিশ্বযুদ্ধর শুরু কিভাবে শুরু হলো, তার পেছনে প্রস্তুতি এবং এই প্রস্তুতিটা কিভাবে হলো, এটা জানতে পারলে আমাদের প্রথম বিশ্বযুদ্ধ পড়া খুবই সহজ হবে। এবং এর একটা বড় পর্যায় হলো 1871 বা 1870। এই 1870 বা 71 থেকে 1890 সালে যে জার্মানির একটা রাজনীতি ছিল, এবং এই জার্মান রাজনীতির এক কথায় বলতে পারা যায় জার্মান পররাষ্ট্রনীতি। জার্মান এই পররাষ্ট্রনীতি এমনভাবেই তৈরি হয়েছিল যার মধ্যে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের একটা হালকা হলেও আভাস ছিল। এবং তারপরে যখন আমরা দেখলাম কাইজার উইলিয়াম টু, মানে যিনি হচ্ছেন রাশিয়ার থেকে আমাদের জার্মানি তৈরি হওয়া, সেই জার্মানির সম্রাট দ্বিতীয় উইলিয়াম যখন আমাদের কি করলেন, তার নিজস্ব পররাষ্ট্র নীতি শুরু করলেন, যেটা 1890 থেকে 1914। এর মধ্যে আর প্রচ্ছন্ন নয়, অস্পষ্ট নয়, পুরোপুরি স্পষ্ট একটা দিক দেখা গেছিল যে আমাদের কোনো রকমের বড় যুদ্ধ হতে চলেছে। এবং তার আগ্রাসী নীতি বা সাম্রাজ্যবাদী নীতি শেষ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধে পরিণত করেছিল। তাহলে আমাদের এই প্রথম বিশ্বযুদ্ধ চ্যাপ্টার পড়তে গেলে আমাদের কি কি ইম্পর্টেন্ট দিক রয়েছে বা স্টুডেন্টদের ভালো করে মনে রাখতে হবে, সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে তোমাদের মনে রাখতে হবে আমাদের 1 নম্বরে জার্মান পররাষ্ট্রনীতি। ঠিক এর দুটো পর্যায়ক্রম আছে, একটা 1871 থেকে 1890, আর 2 নম্বরটা হলো 1890 থেকে 1914। ঠিক, এবার 2 নম্বর জার্মানির কাইজার দ্বিতীয় উইলিয়ামের দায়িত্ব। ঠিক, এবার জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়ামের যে নীতিটা ছিল তাকে আমরা বলতাম ওয়েল পলিটিক, যাকে এক কথায় বলা হয় বিশ্ব রাজনীতি। 3 নম্বর কি দেখবো, সমগ্র ইউরোপের দুটো ভাগ, তাই তো? একটা হচ্ছে ত্রিশক্তি মৈত্রী, ত্রিশক্তি মৈত্রী থেকে এলো ত্রিশক্তি চুক্তি। তার সঙ্গে বনাম মানে ভারতে আমাদের এলো ট্রিপল আটাক। ঠিক, তাহলে এই যে দুটো বিবদমান শিবিরে ভাগ হলো ইউরোপ, এটা আমাদের মনে রাখতে হবে। আর 4 নম্বর হচ্ছে যেটা আমরা পড়বো সেরাজেভো
হত্যাকাণ্ড, যেটাকে আমরা বলছি প্রত্যক্ষ কারণ, প্রথম বিশ্বযুদ্ধে প্রত্যক্ষ কারা। তাহলে রাজনৈতিক উপনিবেশবাদ বা রাজনৈতিক চিন্তাধারা যেভাবে একটা বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি করলো, তার সঙ্গে পিত সাংবাদিকতা, যাকে আমরা ইংরেজিতে বলি ইয়োলো জার্নালিজম, সেটাকে আরো বেশি মাত্রায় বাড়িয়ে দিল। এবং সবশেষে বিশ্বযুদ্ধ হতোই একটা পরিস্থিতিতে সেরাজেভো হত্যাকাণ্ড আমাদের কি করলো, বিশ্বযুদ্ধ আমাদের শুরু করে দিল। ঠিক। এবং তারপরে একটা জায়গায় পড়াবো আমি তোমাদের কোর্স অফ ওয়ার, যেটা আমি দ্বিতীয় পর্বে পড়াবো। কোর্স অফ ওয়ার মানে হচ্ছে বিশ্বযুদ্ধকালীন ঘটনাগুলি। ঠিক। এবং সবশেষে আমাদের জার্মানির পরাজয়, শোচনীয় পরাজয়, এবং পরাজয়ের পরে তাকে ক্ষতি স্বীকার করতে গিয়ে কি মূল্য দিতে হলো সেটাও আমি বলবো। এবং জাতিসংঘ গঠন হয়ে ভবিষ্যতের যাতে আর যুদ্ধ না হয় সেই পরিস্থিতিও আমি একই সঙ্গে আলোচনা করব। বেশ, তাহলে আমরা এবার শুরু করছি রাজনীতির ইতিহাস। তটস্থ শান্তির যুগ, ঠিক কথা। দেখো, 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সমগ্র ইউরোপে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম যে হাতে অস্ত্র নিয়ে ওরা শান্তির বাণী, মানে শান্তির ললিত বাণী ওরা উচ্চারণ করেছিল। এবং যেখানে মানুষের কাছে ওদের বিশ্বাসযোগ্যতাও ছিল না, তাহলে একটা শান্তির কথা বলে যুদ্ধের মহড়া নিয়ে যে পরিবেশটা তৈরি করেছিল, যাকে আমরা বলছি সশস্ত্র শান্তির যুগ। এই কথাটা আমরা পাই ডেভিড টমসনের ইউরোপ সিন্স নেপোলিয়নে আনপিস, এই শব্দটা পাই। এখানে কি হয়েছিল, ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে তীব্র ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল। যেমন আমরা আফ্রিকা ব্যবচ্ছেদের সময় বলেছিলাম যে আফ্রিকা ব্যবচ্ছেদের পর একটা পরোক্ষে কাজ করেছিল, তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছিল ওই আফ্রিকা অঞ্চলের আমাদের উপনিবেশগুলো ভাগ করে নেবার, এবং যেটার পরিণতি হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ। সমরাস্ত্র নির্মাণের প্রতিযোগিতা, কে কত অস্ত্র তৈরি করতে পারে, তাই না? কারণ নিরস্ত্রীকরণ 1934, 1934-এর নিরস্ত্রীকরণের আগে যে যার মতো ওরা আগ্নেয়াস্ত্র তৈরি করেছিল। পারস্পরিক সন্দেহ, বিদ্বেষ এবং অতৃপ্ত জাতীয়তাবাদ ইউরোপের রাজনৈতিক পরিস্থিতিকে বিষাক্ত করে তুলেছিল। তাহলে এখানে বলা হলো যেটা, সেটা হচ্ছে অতৃপ্ত জাতীয়তাবাদ। মানে যে জাতীয়তাবাদ ওদের সম্পূর্ণ হয়নি, ওরা যেটা চেয়েছিল সেটা পায়নি, এবং সেটাকে সম্পন্ন করবার জন্য যুদ্ধকে ওরা ডেকে এনেছিল। তা টমসন বলছেন, ডেভিড টমসন, যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ইনএভিটেবল। ইংরেজিতে ইনএভিটেবল মানে হচ্ছে যে যুদ্ধ কি অবশ্যম্ভাবী ছিল, যুদ্ধের পরিস্থিতি কি সেভাবেই তৈরি হয়েছিল। বেশ, তাহলে আমরা যেটা দেখলাম যে একটা যুদ্ধ প্রস্তুতি ওরা নিল এবং শান্তিরও কথা বলল। সেজন্য 71 থেকে 13, বা আমরা বলতে পারি 14, সশস্ত্র শান্তির যুগ। ঠিক, বোঝা গেল? এবার এখানে 13 বলে 14 বলে না কেন, তার কারণ ওরা ধরে নেয় 14টা হচ্ছে যুদ্ধের বছর, তাই তো, তাই 13 বলে ছেড়ে দেয়। এবার আমরা পরের প্রশ্ন দেখব যে বিসমার্কের পররাষ্ট্র নীতির বৈশিষ্ট্য। ঠিক আছে, বিসমার্কের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য, এটা পড়তে গেলে তোমরা অনেক কিছু মনে রাখবে। কিরকম, যে বিসমার্ক যখন জার্মানকে স্বাধীন করে দিয়েছিল, ইন্ডিপেন্ডেন্ট করেছিল, রাশিয়া থেকে জার্মান তৈরি করে দিয়েছিল, তখন বিসমার্ক বলেছিল যে আমি জার্মান তৈরি করার জন্য যুদ্ধ করেছি, তাই তো। তাহলে যেখানে আমাদের স্যাডোয়ার যুদ্ধ, সেডানের যুদ্ধ, ঠিক আছে, এগুলো আমার দরকার পড়েছিল, কিন্তু আমি এখন
যে জায়গায় চলে গেছি, মানে জার্মানকে আমি যে জায়গায় পৌঁছে দিয়েছি, বা জার্মান যে জায়গায় পৌঁছে গেছে, জার্মান হচ্ছে একটা তৃপ্ত দেশ, ঠিক? তো জার্মান অতৃপ্তি বলে কিছু নেই, সুতরাং আমাদের আর যুদ্ধ করার প্রয়োজন নেই। এখন যুদ্ধ না করে যেটা আমরা করতে পারি, কূটনীতির চালে চলতে পারি। বিসমার্কের কূটনীতির মূল চালটা কি ছিল? সেটা হচ্ছে বিশ্ব রাজনীতিতে ফ্রান্সকে একঘরে করে দেওয়া, বা বলতে পারি ফ্রান্সকে ব্রাত্য করে রাখা। এবং প্রয়োজনে অপ্রয়োজনে বিসমার্ক কি করেছিল? সন্ধি করেছিল, এবং প্রত্যেকটাই স্বার্থের জন্য। এবং কার জন্য স্বার্থ? জার্মানির স্বার্থে। বেশ, দেখে নিই আমরা যে কথাটা বললাম, জার্মানিকে পরিতৃপ্ত দেশ বলে উনি ঘোষণা করলেন। ঠিক আছে, যে জার্মান আর অতৃপ্ত নয়। এবং যা বললাম, ইউরোপের শান্তি আর স্থিতাবস্থা বজায় রাখার জন্য বিভিন্ন রকমের সন্ধি করা, আর ফ্রান্সকে পুরোপুরি আমাদের ব্রাত্য করে রাখা বা একঘরে করে রাখা। এবং এই সঙ্গে সঙ্গে জার্মানির মিত্র সংখ্যা বৃদ্ধি করা। ঠিক, তাহলে নিজেদের জার্মানির যদি মিত্র সংখ্যা বাড়ে, তাহলে জার্মানির নিরাপত্তাও বাড়বে। এবার জার্মানির যত মিত্র সংখ্যা বাড়বে, ততই কিন্তু ফ্রান্স চাপে থাকবে। দেখা যাচ্ছে ফ্রান্সের যারা মিত্র দেশ, তাদের বিসমার্ক নিজের দিকে টেনে নিয়ে আসছে। তার ফলে কি হচ্ছে? আমাদের ফ্রান্সের অসহায়তা বিশ্ব রাজনীতির কাছে একদম পরিষ্কার হচ্ছে। বোঝা গেল পররাষ্ট্রনীতি বিসমার্কের। বিসমার্কের এই সময় একটা উল্লেখযোগ্য সন্ধি ছিল ড্রেক জার বুন্ডের সন্ধি। এই ড্রেক জার বুন্ডের সন্ধি যখন হয়েছিল, তখন মনে রাখবে এখানে দুটো দেশ জড়িয়ে গেছিল জার্মানির সঙ্গে, একটা অস্ট্রিয়া, একটা রাশিয়া। বেশ, অস্ট্রিয়ার রাজা জোসেফ, রাশিয়ার রাজা যার দ্বিতীয় আলেকজান্ডার, আর আমাদের কাইজার উইলিয়াম টু হচ্ছে আমাদের জার্মানির সম্রাট, আর তার চ্যান্সেলর বা মন্ত্রী হয়ে বিসমার্ক এই সন্ধি করেছিল। এবং এই সন্ধির মূলেও ছিল একটা সূক্ষ্ম উদ্দেশ্য। কিরকম? সেটা হলো যে অস্ট্রিয়া আর রাশিয়াকে যদি জার্মান নিজের দিকে নিতে পারে, তাহলে ফ্রান্সের মিত্র দেশ অস্ট্রিয়া আর রাশিয়া থেকে ফ্রান্স বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং বিচ্ছিন্ন হলে কি হবে? চাপ সৃষ্টি করে বিশ্ব রাজনীতিতে অনেক কিছু জার্মানির সুযোগ সুবিধে আদায় করতে পারবে। এবং এটাও ছিল যে এই আশ্বাস দেওয়া হয়েছিল যে অস্ট্রিয়া আর রাশিয়া যদি আক্রান্ত হয় কোনো তৃতীয় চতুর্থ শক্তির দ্বারা, তখন আমাদের জার্মানি ওদের উভয়কে সাহায্য করবে। আবার যদি ফ্রান্স জার্মানিকে আক্রমণ করে, তখন ওরা নিরপেক্ষ থাকবে। বুঝা গেল? অদ্ভুত সুন্দর একটা কায়দা। তুমি আমাকে সাহায্য করেছো, বেশ, তোমাকে সাহায্য করতে হবে না, ঠিক আছে, কিন্তু মনে রেখো তুমি আমার কোনো ক্ষতি করবে না। যদি কোনো প্রপোজালটা এইভাবে দেওয়া যায়, তাহলে অপর দিকের লোকটা ভাববে যে কত উদার মানুষ, যে সে উপকারের বিনিময়ে কোনো উপকার চাইলো না, বরং বলল যদি মানে আমার পক্ষ থেকে যেন কোনো ক্ষতি তার না হয়। তাহলে কাইজার উইলিয়াম টুকে সম্রাটের পদে রেখে এই চ্যান্সেলর বিসমার্ক যে কাজটা করেছিল, এটা কূটনীতির শিল্প, একেবারে আর্ট। তাই বলা হয় যে 1848 সালে এক অস্ট্রিয়ান কূটনীতিবিদ তার জুতো জোড়া যেখানে ফেলে রেখে চলে গিয়েছিল, সেই জুতো জোড়াতে পা গলিয়ে দিয়েছিল আমাদের বিসমার্ক। তাহলে যে লোকটা জুতো জোড়া ফেলে চলে গেছিল, তার নাম কি ছিল? তার নাম ছিল মেটার্নিক। কিন্তু মেটার্নিকের নীতিটা ছিল ভীষণ প্রতিক্রিয়াশীল নীতি, আর বিসমার্কের তা কূটনীতি। তবে মনে রাখবে যে কেটলবি বলে একজন হিস্টোরিয়ান, সে বলছে, কি চমৎকার কথা বলছে, যে বিসমার্ক হলেন গাড়ির এমন একটি ড্রাইভার, ক্লাচ কোথায়, ঠিক আছে, স্পিড চেক করবে কিভাবে, সব নিজেই নিয়ন্ত্রণে রেখেছিল। এই গাড়িটা যখন অন্য কোনো ড্রাইভারকে দেওয়া হবে, সে কিন্তু সেই গাড়িটাকে কি বলবো, বিসমার্কের মতো চালাতে পারবে না, বা নিয়ন্ত্রণ রেখে চালাতে পারবে। কেটেলবি এমন কথা বলেছিল যে বিসমার্ক হচ্ছে এমন এক রাজনীতিবিদ যে সর্বদা 5টি বল নিয়ে জাগলিং করত, বা 5টি বল নিয়ে খেলতো। তার মধ্যে 3টে বলকে শূন্যে রেখে দিয়ে 2টো বলকে হাতে রাখতো।
এবার এর কথার মানে কি? এর কথার মানে গভীর, তাই তো? এর মানে হচ্ছে বিসমার্ক ৫টা কান্ট্রির সঙ্গে ৫টা দেশের সঙ্গে ডিল করলে, ঠিক আছে? কোনো রাজনৈতিক পরামর্শ করলে দেখা যেত দুটো দেশকে হাতের মধ্যে রেখে ৩টে দেশকে শূন্যের মধ্যে একদম দোদুল্যমান অবস্থায় রেখে দিত। ঠিক এটার জন্য তাকে বলা হচ্ছে কূটনীতির জাদুকর। এই কথাটা বলেছিলেন সাংকেতিক। ঠিক দ্য ম্যাজিশিয়ান অফ আমাদের এই কি বলবো ইন্টারন্যাশনাল রিলেশন, তাই তো? বেশ, আমরা এবারে চলে গেলাম, যা যা বলেছিলাম তাই তাই এখানে লেখা আছে। কাইজার উইলিয়াম টু, জোসেফ, রুশকে একটা বুশ দেওয়া হয়ে যাচ্ছে বরাবর, দ্বিতীয় আলেকজান্ডার। এদের মধ্যে ৩ সম্রাটের চুক্তি, যাকে আমরা ড্রেগজারবুন বলে থাকি। কি কাজ ছিল? ৩ নিজের সাম্রাজ্যের মধ্যে একটা অখণ্ডতা রক্ষা করবে। আর তখন হয়েছিল ১৮৭৮ সালে, আমরা জানি যে বলকান ক্রাইসিস, বলকান সমস্যা যেটা চলেছিল, তাতে বার্লিনের একটা সন্ধি হয়েছিল। যে সন্ধিটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, সেটা ১৮৭৮ সালে হয়েছিল, মানে পরবর্তীকালে সন্ধি। সেটার উপরে একটা বড় রকমের প্রভাব ছিল এই ড্রেগজারবুন, ঠিক আছে? এবং যথারীতি এই ৩ সম্রাট নিজেদের মধ্যে চুক্তি করে কি করলো? ফ্রান্সকে নিঃসঙ্গ করে দিল। এবার ড্রেগজারবুন ভেঙে গেল কেন? কি কারণ ছিল? এই ভেঙে যাওয়ার কারণে একটা সুন্দর কথা বলা আছে, যেটা বললাম আমি আগে উত্তরে বললাম, বার্লিন কংগ্রেসে। এই বার্লিন কংগ্রেস যখন স্বাক্ষরিত হলো, আমাদের অস্ট্রিয়া রাশিয়ার একটা পরস্পর বিরোধী স্বার্থ সংঘাত ছিল। এটা দুজনের মধ্যে স্বার্থ সংঘাত ছিল বলে এই চুক্তিটা দীর্ঘস্থায়ী হলো না, ঠিক আছে? বার্লিন কংগ্রেস যখন হলো, বিসমার্ক অস্ট্রিয়ার প্রতি পক্ষপাতমূলক আচরণ করলে রাশিয়া এই চুক্তি বর্জন করলো এবং তা ভেঙে যায়। বুঝে গেল? তাহলে বার্লিন কংগ্রেসে ১৮৭৮ সালে যখন বিসমার্ক কি করলো? আমাদের সাপোর্ট করলো কাকে? অস্ট্রিয়াকে, তাই তো? কারণ অস্ট্রিয়ার লোকেরা জার্মান ভাষায় কথাবার্তা বলে, ঠিক যেমন রাখবে, এবং একটা সংস্কৃতিগত মিলও ছিল। এতে রাশিয়া ভাবলো, বা সন্ধি হয়েছিল, একে অপরের সবকিছু বুঝে চলবো, আর এখানে তো পক্ষপাত করা হলো। সেই জন্য আমাদের কি হলো? ভেঙে বেরিয়ে গেল কে? এই চুক্তি, রাশিয়া। এবার বলছে দ্বিশক্তি চুক্তি, সময়টা বলছে ১৮৭৯। বিসমার্ক তখন কি করলো? ড্রেকাইজারবুন্ড ওটা ভেঙে যাওয়ার পরে বিসমার্ক অস্ট্রিয়ার সঙ্গে দ্বিশক্তি চুক্তি স্বাক্ষর করলো। এই চুক্তিতে ঠিক হলো, অস্ট্রিয়া যদি রাশিয়া কর্তৃক আক্রান্ত হয়, অস্ট্রিয়াকে যদি রাশিয়া আক্রমণ করে, তখন জার্মান তাকে কি করবে? অস্ট্রিয়ার পক্ষ নেবে। আবার জার্মানি যদি ফ্রান্স কর্তৃক আক্রান্ত হয়, তাহলে অস্ট্রিয়াকে কোনো সাহায্য করতে হবে না, নিরপেক্ষ থাকবে। ঠিক, তাহলে দ্বিশক্তি চুক্তি আরো জমাট হলো, ঠিক, আরো দানা বাঁধলো। এবার হচ্ছে ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল অ্যালায়েন্স। তাহলে আগে অস্ট্রিয়ার সঙ্গে দ্বিশক্তি চুক্তি করে নিয়েছিল কে? আমাদের এই ভদ্রলোক বিসমার্ক। এবার কি হলো? এবার যখন দেখলো যে ফ্রান্স রোম রোম দখল করার চেষ্টা করছে, তারপরে ক্যাথলিক গির্জাগুলো দখল করার চেষ্টা করছে, তখন কি হলো? ইতালি আর ফ্রান্সের মধ্যে মনোমালিন্য হলো। এই সুযোগটা কাজে লাগিয়ে ইতালিকে নিজের পক্ষে টেনে নিল কে? আমাদের বিসমার্ক। তখন আগের যে দ্বিশক্তি চুক্তি, এবার হলো ত্রিশক্তি মৈত্রী। তাহলে একদিকে থাকলো জার্মান, একদিকে থাকলো অস্ট্রিয়া, সঙ্গে থাকলো চিটারে। ঠিক, এটা ১৮৮২। খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মাদ্রাসায় এসেছিল। এবার হচ্ছে ত্রিশক্তি মৈত্রী। ত্রিশক্তি মৈত্রী আবার কাদের মধ্যে হয়? ঠিক কথা। এবার মনে রাখবে, যখন ১৮৮২ সালে জার্মান অস্ট্রিয়া ইতালিকে নিয়ে ত্রিশক্তি মৈত্রী গড়ে উঠল, তখন ইউরোপে আবার ওরা কি করলো? ফ্রান্সকে আমাদের পুরোপুরি মিত্রহীন করে দিল। ঠিক আছে, তাহলে আমাদের ত্রিশক্তি মৈত্রী ড্রেগজারবুন্ড বা দ্বিশক্তি মৈত্রীর থেকেও আরো বেশি
জমাট বাঁধলো। ঠিক। এবার আসছে রি-ইন্স্যুরেন্সের চুক্তি, তাই তো? এবার এই রি-ইন্স্যুরেন্সের চুক্তি আমরা পড়তে গেলে দেখব একটা বড় রকমের সমস্যা দেখা দিয়েছিল বুলগেরিয়াকে ঘিরে। বুলগেরিয়া তখন ইন্ডিপেন্ডেন্ট হতে চাইছে এবং এই বুলগেরিয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রশ্নে অস্ট্রিয়া আর রাশিয়ার মধ্যে কি হলো, মারাত্মক বিবাদ দেখা দিল। এবার বিসমার্ক যে কূটনীতিক চালটা চাললো, দেখলো যদি রাশিয়া এই সময় ফ্রান্সের সঙ্গে মিশে যায় তাহলে জার্মানির চাপ হয়ে যাবে। সেজন্য উনি কি করলেন, সরাসরি ফ্রান্সের সঙ্গে যোগ না দেয়, মানে রাশিয়াতে ফ্রান্সের সঙ্গে যোগ না দেয়, তাই নিজেই রাশিয়ার সঙ্গে 1887 সালে রি-ইন্স্যুরেন্সের চুক্তি স্বাক্ষর করলো। স্থির হলো জার্মান বা রাশিয়া অপর কোনো শক্তির দ্বারা আক্রান্ত হলে অপরপক্ষ নিরপেক্ষতা অবলম্বন করবে। সাহায্যটা মানে যে কোনো একজন নিরপেক্ষ থাকবে। তাহলে যে রাশিয়া 1878 সালে বার্লিন চুক্তির কারণে, যে বার্লিন চুক্তিতে কি করা হয়েছিল, রাশিয়ার থেকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছিল, প্রায়োরিটি দিয়েছিল বিসমার্ক কাকে, সেটা হচ্ছে আমাদের অস্ট্রিয়াকে, যার জন্য রাশিয়া এই চুক্তি ভেঙে বেরিয়ে গেছিল। সেই রাশিয়াকে আবার কাছে টেনে নিল। এবার রি-ইন্স্যুরেন্সের সন্ধি, তাই তো? রি-ইন্স্যুরেন্সের সন্ধি এটা হচ্ছে 3 সম্রাটের লীগ, ঠিক কথা। সেই বুলগেরিয়া প্রশ্নে ওরা ভেঙে গেছিল, যেটা আমি বললাম, এবং 1887 সালে জার্মানি রাশিয়ার সঙ্গে রি-ইন্স্যুরেন্সের চুক্তি স্বাক্ষর করেছিল। এটা বললাম আমি। কূটনীতির জাদুকর এই কথাটা এটাও বলে দিচ্ছে, এটা কেটেলবি বলেছিল, কেটেলবি, ঠিক আছে? কূটনীতির জাদুকর। বিসমার্ক কেন ইংল্যান্ডের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে উৎসাহী ছিলেন? বিসমার্কের মূল লক্ষ্যটা ছিল কি জানো? ওই যে বললাম, ফ্রান্সকে মিত্রহীন করে রাখা। সেটা কোথায়? পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। ইংল্যান্ডের সঙ্গে মিত্রতার সম্পর্ক স্থাপন করেন এবং ইংল্যান্ডের জনশক্তি ও নৌশক্তির মধ্যে কোনো বিরোধ নেই, এই কথাটাও প্রচারিত হয়। মিশরকে কেন্দ্র করে ইঙ্গো ফরাসি বিবাদ দেখা দেয়। মিশর যখন মাঝখানে আসে, তাই তো, মানে ইংল্যান্ডের নৌশক্তি আর জার্মানির মধ্যে যে নৌবহর আছে তাদের মধ্যে কোনো ঝামেলা নেই, এই কথাটা প্রচার করল। আর যখন মাঝখানে মিশর এলো, তখন ইঙ্গো ফরাসি আবার কি হলো, বিবাদ দেখা দিল। তখন তিনি ইংল্যান্ডকে সমর্থন করলেন। একই কথা, ফ্রান্সকে দুর্বল করার জন্য ফ্রান্সের যত বন্ধু বান্ধব আছে সবার সঙ্গে বন্ধুত্ব করা, এবং আফ্রিকায় ইংল্যান্ডের সঙ্গে সব ঔপনিবেশিক বিরোধও মিটিয়ে নিল। তাতে কি হলো, অনেকটাই ঝাড়া হাত পড়ে গেল বিসমার্ক। বিসমার্ক যখন এইভাবে এগোচ্ছেন, তার পররাষ্ট্রনীতি সবকিছু করে এবং তার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং তাকে সবকিছুতেই ডাকা হচ্ছে, কখন রাশিয়ার যে কি বলবো, মানে কাইজার উইলিয়াম টু, মানে জার, তিনি এটাতে অস্বস্তি বোধ করেন। একটা হিংসে ভিতর থেকে তার কাজ করেছিল, যার জন্য উনি কি হলো, ওই যে এতগুলো আমাদের কি বলবো পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এতগুলো চুক্তি হয়েছিল, সে আন্তর্জাতিক রাজনীতিতে ওই চুক্তিগুলির দিক থেকে, মানে চুক্তিগুলো পছন্দ হলো না। কার? কাইজার উইলিয়াম টু এর। খালি মনে হলো যে বিসমার্ক যেটা করতে চাইছে, যুদ্ধকে এড়াতে চাইছে, ঠিক আছে, এটাই তো কাম্য, যুদ্ধ এড়িয়ে চলাটাই তো কাম্য। তখন উনি কি করলেন, তাকে পদচ্যুত করলেন। বিসমার্ক যখন পদচ্যুত হচ্ছেন 1890 সালে, ওই ঘটনাটাকে বলা হয় ড্রপিং দ্য পাইলট, ড্রপিং অফ দ্য পাইলট, ঠিক আছে? তাহলে সমস্তটাই হলো বৈদেশিক নীতির আমাদের মতপার্থক্য। জার্মানির ওয়েলথ পলিটিক, এটা কি? বিসমার্ক বলেছিল জার্মানি হলো একটি পরিতৃপ্ত দেশ, কারণ জার্মানির যা যুদ্ধ করার সেটা জার্মানি ইউনিফাই করার জন্য হয়ে গেছে, মানে জার্মানকে গঠন করবার জন্য হয়ে গেছে। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে
আমাদের এই যুদ্ধ করবার আর প্রয়োজন নেই। জার্মান তার মানে পরিতৃপ্ত দেশ। এটা কাইজার উইলিয়ামকে পছন্দ ছিল না। সে বলেছিল যে না, জার্মান মোটেও পরিতৃপ্ত দেশ নয়, জার্মান এখনো অতৃপ্ত, অতৃপ্ত দেশ জার্মান। এই সময় যেটা হয়েছিল, ঠিক আছে, তখন বিসমার্ক কি করেছিলেন, এইরকম একটা পরিস্থিতির মধ্যে তাকে যখন চলে যেতে হয়েছিল, তখন কাইজার উইলিয়াম টু বলল যে আকাশে যদি একটাই সূর্য থাকে দিনের বেলা, তার রাতের চাঁদ হচ্ছে জার্মান, আমাদের উপনিবেশের দরকার আছে, এবং সেই জন্য প্রয়োজন আমরা যুদ্ধ করতে প্রস্তুত। তাহলে কাইজার উইলিয়াম টু এর যে সাম্রাজ্যবাদ নীতি, তাকেই আমরা বলছি ওয়েলথ পলিটিক বা বিশ্ব রাজনীতি। ঠিক আছে। কাইজার দ্বিতীয় উইলিয়াম, যা বললাম পরিতৃপ্ত নয়, অতৃপ্ত। ঠিক আছে। এবার জার্মানিকে নৌবাহিনীতে শক্তিশালী করার চেষ্টা করলো, বিশ্বের মধ্যে প্রধান শক্তিরূপে প্রতিষ্ঠা করতে চাইল, এবং উপনিবেশ আরো বাড়াবার জন্য তার যে রাজনীতিটা কাজ করলো, এই রাজনীতিটা অবশ্যই বলবে একটা বিশ্বব্যাপী রাজনীতি, সেটাই হচ্ছে আমাদের ওয়েলথ পলিটিক। ঠিক আছে। জার্মানির ওয়েলথ পলিটিকের উদ্দেশ্য, ঠিক, জার্মানির ওয়েলথ পলিটিকের উদ্দেশ্য কি ছিল? সমরসজ্জা, নৌশক্তি বৃদ্ধি করা এবং ঔপনিবেশিক সাম্রাজ্য স্থাপনের উদ্যোগী হওয়া। মানে কোনো প্রয়োজন ছিল না, কোনো মানে অপ্রয়োজনীয়, মানে সীমাহীন ক্ষুধা, তাই না? সেটা নিয়ে এসে একের পর এক ভুল স্টেপ করলো। সবচেয়ে বড় কথা, বলকান অঞ্চলে একচ্ছত্রভাবে ব্যবসা করতে গেলে ভুলেই গেল যে বলকান কান্ট্রির দেশের লোকগুলোর ভাষা হচ্ছে স্লাভেকিয়ান, আর স্লাভেকিয়ানের উৎপত্তি কোথায়? রাশিয়াতে। তাহলে রাশিয়া এদেরকে সাহায্য করবে। এবং এমন দুটো ঘটনা ঘটেছিল যেখানে আমরা দেখতে পাই যে আগাদি বলে একটা জায়গা আছে, এখানে একটা ক্রাইসিস সৃষ্টি করে দিয়েছিল কাইজার উইলিয়াম টু। আবার যখন মরক্কোতে গেল, মরক্কোতেও ক্রাইসিস হলো, এখানে অর্থ নষ্ট হলো, ঠিক আছে, শ্রম নষ্ট হলো, কিন্তু আখেরে কোনো লাভ হলো না। নেক্সট, এবার বলছে একটা ভারী চমৎকার প্রশ্ন, বিসমার্ক এবং কাইজার উইলিয়ামের বৈদেশিক নীতির পার্থক্য কি ছিল? প্রথমেই বলেছিলাম যে বিসমার্ক চেয়েছিল যুদ্ধ না করে সাম্রাজ্যের বিস্তৃতি, বা সেই সাম্রাজ্য বিস্তার না হলেও কোনো অসুবিধা নেই, কারণ জার্মান একটা পরিতৃপ্ত দেশ। আর কাইজার উইলিয়াম টু কি বলেছিল যে না, আমাদের জার্মানকে ইউনিফাই করার সময় যুদ্ধের প্রয়োজন হয়েছিল ঠিকই, তো তারপরে যুদ্ধ ফুরিয়ে গিয়েছিল এমন নয়, যুদ্ধ করা যেত। এবং জার্মান একটা অতৃপ্ত দেশ, বিসমার্কের তৃপ্ত দেশ না, এবং সেই অতৃপ্তির জন্য কি করবে, একটা নতুন ঔপনিবেশিকবাদের মাধ্যমে সে জায়গা দখল করবে এবং প্রয়োজনে যুদ্ধ করবে। আবার 2 নম্বর কি বলছে, যে যুদ্ধ প্রস্তুতির জন্য সমরসজ্জাটাকে আরো বাড়ানোর জন্য এবং ইংরেজদের যে নৌবাহিনীতে যে একাধিপত্য আছে, সেই একাধিপত্য তার সমকক্ষ হওয়ার চেষ্টা করলো জার্মানকে নিয়ে। এবং উপনিবেশ দখলের জন্য তিনি অনেক বেশি তৎপর হয়েছিলেন, যেটা বিসমার্ক করেছিলেন সাধু দালালের কাজ। বিসমার্ক সাধু দালালের কাজ কিভাবে করেছিল? বলেছিল তোমাদের আমরা অঞ্চল পাইয়ে দেব, কিন্তু তোমরা আমাকে কি দিতে পারো? তখন বিনা যুদ্ধেই ওরা একটু একটু করে অঞ্চল হাতে তুলে দিয়েছিল জার্মানিকে। ঠিক আছে। তাহলে পরিতৃপ্ত আর অপরিতৃপ্ত ব্যাপারটা থাকলো, বিশ্ব রাজনীতির কথা বললাম, ঠিক আছে, নৌশক্তি সমস্যার কথা বললাম, আর জার্মানির আভ্যন্তরীণ পুনর্গঠন। ঠিক এই জায়গাগুলোর সঙ্গেই মানে বিসমার্ক আর কাইজার উইলিয়ামের পার্থক্য আছে। কিচ্ছু মুখস্থ করার দরকার নেই, এগুলো জাস্ট জন্ময় বোঝাচ্ছি আমি বলে বলে, সেটা মাথায় নিতে পারলেই হবে। ত্রিশক্তি আতাত, আতাত যখনই বুঝবে, বুঝবে যারা অনেক বেশি, তোমার কি বলবো, কৌশল করে, তাই তো? আমি আগেই বলে দিয়েছিলাম যে 1890 সালে আমাদের চলে গিয়েছিলেন বিসমার্ক,
তাহলে বিসমার্কের মধ্যে একটা আঁতাত ঘটার সম্ভাবনা ছিল। কিন্তু জার্মানির রাজা কাইজার উইলিয়াম টু অনেক সাহসী ছিলেন, কিছু হঠকারী সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই তিনি যখন ফরওয়ার্ড মানে এগিয়ে এসে যুদ্ধ করার জন্য তৈরি, সে মানুষ আঘাত করতে পারে না। ফিস ফিস করে কথা বলা, তাই তো, জোট করা, এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে সব ইংল্যান্ডের। তাই ইংল্যান্ডে যেখানে যাবে ইংল্যান্ড অশুভ আঘাত গড়ে উঠবে। আর ইংল্যান্ডের দোসরকে, সেটা হচ্ছে ফ্রান্স। ইংল্যান্ড ফ্রান্স ঠিক যেখানে যাবে তার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে পায়ে হেঁটে হাজির হবে রাশিয়া। তাহলে ত্রিশক্তি আতাতে সেটা কিভাবে হলো, মানে আমাদের ওই তৈরি করা আগের যে দলটা আমরা দেখলাম, ত্রিশক্তি, আমাদের ট্রিপল এলায়েন্স পাহাড়ে আমরা দেখেছিলাম কাদের, ইতালিকে দেখেছিলাম, আমরা দেখেছিলাম ইতালির সঙ্গে জার্মানিকে, এবং ইতালি জার্মানির সঙ্গে অস্ট্রিয়াকে দেখেছিলাম। তার পাল্টা তৈরি করা হলো যেভাবে 1907 সালে আমাদের ইংল্যান্ড, ফ্রান্স আর জুড়লো তাদের সঙ্গে রাশিয়া। দেখে নাও কি হলো, বিসমার্কের যা যা চুক্তি করা ব্যবস্থা ছিল সব নষ্ট করে দিল কাইজার দ্বিতীয় উইলিয়াম, বাতিল করল। বাতিল করার পরে যখন আগ্রাসী নীতি নিতে শুরু করলো, সেটা অন্যান্য রাষ্ট্ররা কিন্তু প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। তখন নিজেদেরকে রক্ষা করার জন্য ইংল্যান্ড, ফ্রান্স আর রাশিয়া একে অপরের মধ্যে তৈরি করলো ত্রিশক্তি আঘাত বা ট্রিপল আঘাত। সময়টা হচ্ছে 1907। ঠিক আছে, সেটা হচ্ছে সম্ভাব্য এই জার্মান আক্রমণের হাত থেকে বাঁচবার জন্য এটা তৈরি করলো। এবার বলতে যে কাইজার উইলিয়ামের একটা জঙ্গি বিদেশ নীতি, হিস্টোরিয়ান আমাদের এজেপি টেলর তার মাস্টারি অফ ইউরোপ গ্রন্থে বলছে যে এটা একটা জঙ্গি রাজনীতি ওই বলে কি, এবং তার জন্য একটা প্রতিরক্ষার জন্যই কিন্তু ইংল্যান্ড, ফ্রান্স আর রাশিয়া এই আঘাতটা করেছিল। তার আগ্রাসী আক্রমণের হাত থেকে বাঁচার চেষ্টায় ওরা এটা করেছিল। ঠিক আছে, 1907 মনে রাখবে সাল। ফ্র্যাঙ্কো রুশ চুক্তি হয়েছিল 1894 সালে। ঠিক কেন হলো, এটা হচ্ছে সেই রিইন্স্যুরেন্সের চুক্তি, মনে পড়ছে, যে রিইন্স্যুরেন্সের চুক্তি রাশিয়ার সঙ্গে একসময় করেছিল। এবং এই রিইন্স্যুরেন্সের চুক্তিটা বার্লিন কংগ্রেসের সময় 1878 সালে কি করেছিল, জার্মানি সাপোর্ট করেছিল অস্ট্রিয়াকে, এবং রাশিয়া অস্ট্রিয়া দুজনের মধ্যে বিরোধ, কিন্তু অস্ট্রিয়াকে সাপোর্ট করলো বলে রাশিয়া বেরিয়ে গেছিল। আবার আমরা দেখেছিলাম যে 1887 মধ্যেই বিসমার্ক আবার রাশিয়াকে কাছে টেনে নিয়েছিল। এবার যেটা হলো আমাদের 1894 সালে, সে কিন্তু এগুলোকে কোনো গুরুত্বই দিল না। ঠিক আছে, কি করলেন, বলকান অঞ্চলে অস্ট্রিয়ার সম্প্রসারণকে সমর্থন জানালো। আবার সেই বোকামো, সে অস্ট্রিয়াকে সমর্থন করা মানে বলকান অঞ্চলে রাশিয়ার এগেনস্টে যাও। ঠিক আছে, সেই সময় কি হলো, আমাদের দেখলো, রাশিয়া চিন্তা করে দেখলো যে বিসমার্কের যে পলিসিটা ছিল সেটা হচ্ছে ফ্রান্সকে বিচ্ছিন্ন করা। এইখানেই এটা ঠিক করার জন্য পুরোপুরি ভাগে কি হলো, ফ্রান্স আর রাশিয়া তোমার চুক্তিবদ্ধ হলো। যখন চুক্তিবদ্ধ হলো সময়টা ছিল 1894। ঠিক আছে, এবং ফ্রান্সে সারা বিশ্ব রাজনীতিতে 1894 এর আগে পর্যন্ত, মানে ধরে রাখা যায় 93 সাল পর্যন্ত নিঃসঙ্গ ছিল। সেই নিঃসঙ্গতার অবসান হলো, কারণ রাশিয়ার বিশ্বস্ত হাত কার সঙ্গে মিলল, আমাদের ফ্রান্সের হাতে। ঠিক আছে, তাহলে ফ্রাঙ্কো রুশ চুক্তির একটা গুরুত্ব রয়েছে। কত সহজ জিনিসটা, ইউরোপের ইতিহাস পড়ে যেমন মজা, এবং এই ঘটনার একটা সহজ ব্যাপার আছে, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা একটা সহজ সূত্র, তাই না? আমরা যেমন একটা বীজগণিতের অঙ্ক করি, প্রত্যেকটা স্টেপ ভেঙে ভেঙে করি, কিংবা একটা সিস্টেম টাইপের অঙ্ক করতে গেলে যে আমাদের সময়টাকে ধরে নিয়ে, যেমন নল চৌবাচ্চার ওই জল ঢুকছে বেরোচ্ছে, এই জিনিসটা চিন্তা করি, এটা কিন্তু ইউরোপের ইতিহাসে আছে। এবং প্রত্যেকটার সঙ্গে সূত্রে গাথা, ছেলেমেয়েরা যে ভুলটা করে সূত্রটাকে ধরতে পারে না, যার জন্য ভুলে যায়। ঠিক আছে, ফ্রাঙ্কো রুশ চুক্তির সবচেয়ে বড় গুরুত্ব হলো
ফ্রান্সের দীর্ঘদিনের নিঃসঙ্গতার অবসান, এটা বলতে পারো। ঠিক আছে, আবার রুশ জার্মানের যে রিইন্স্যুরেন্সের চুক্তিটা ছিল সেটা কাগজে কলমে বাতিল হয়ে যাওয়া। ঠিক আছে, এবং ওরা কি করলো, ইতালি এবং অস্ট্রিয়ার বিরুদ্ধে একটা শক্তিজোট গড়ে তুললো, এই ফ্রান্স এবং রাশিয়া। মনে থাকবে। এবার আসছে আতাত কোঅর্ডিনেন্স। আতাত কোঅর্ডিনেন্সটা মনে রাখবে সবসময় জার্মান ভীতি থেকে এসেছিল। তাহলে কাইজার উইলিয়াম টু যেভাবে মানে ফরওয়ার্ড নীতি নিয়েছিল, যেভাবে ওয়েল পলিটিক দিয়ে সে এগিয়ে চলেছিল উপনিবেশ দখল করার জন্য, তখন একটা জায়গায় মনে হয়েছিল যে ভবিষ্যতের নিরাপত্তা বিঘ্নিত হতে চলেছে ফ্রান্সের, ইতালির এবং রাশিয়া। তখন এই অবস্থায় ইঙ্গো ফরাসি মানে ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স 1904 সালে একে অপরের উপনিবেশের ঝামেলা মিটিয়ে নিয়ে ওরা কি করেছিল, আত্মরক্ষার্থে ওরা আতাত কর্ডিয়াল তৈরি করেছিল। মনে থাকবে, ওরা যখন 1904 সালে ওরা সম্ভাব্য কাইজার উইলিয়াম টু মানে জার্মানের আক্রমণ থেকে বাঁচার জন্য চেষ্টা করলো, তখনই ওরা আগের যে উপনিবেশের ঝামেলা ছিল ওগুলোকে মিটিয়ে নিয়ে একে অপরের সঙ্গে সন্ধি করলো। বে তাহলে আতাত কর্ডিয়ালের একটা কি গুরুত্ব ছিল? এই গুরুত্বটা হচ্ছে ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সের যে প্রায় 100 বছরের ঝামেলা চলছিল। কিরকম ঝামেলা? ছোট্ট করে উদাহরণ দিই। যেমন 1776 এখানে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান হয়েছিল, এবং সেই শান্তি আবার বিঘ্নিত হয়ে যায় কোন সময়? আমাদের ঊনবিংশ শতাব্দীর একেবারে প্রথম দশকে। সেই ঝামেলা সব ছিল উপনিবেশ নিয়ে। সেটার পুরোপুরি একটা কি বলবো নিরসন হয়। ঠিক আবার আতাত কর্ডিয়ালে এরমও হয়, সেটা হচ্ছে ফ্রান্স তার নিঃসঙ্গতা কাটাতে পারে, এবং ওরা প্রচ্ছন্নভাবে হলেও একটা রাশিয়ার তোমার কি বলবো অদৃশ্য সাপোর্ট ওরা অনুভব করে। ঠিক আছে, তাহলে এই ইঙ্গো ফরাসি মানে 1904 সালের এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার বলছে ত্রিশক্তি আতাত যেটা তৈরি হয়েছিল, এর গুরুত্বটা কোথায় ছিল? খুব সহজ। কেন সহজ বলছি আমি? ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া তিনজনই জার্মানির চাতুরিটা ধরে ফেলেছিল। ঠিক তো? ওরা এটা বুঝেছিল বিসমার্ক থাকলে আর যাই করুক, অন্ততপক্ষে উপনিবেশের জন্য যুদ্ধ করতো না। কিন্তু কাইজার উইলিয়াম টু শুরুতেই বলছে তার কথা, তার ওয়েল পলিটিকের কথা বলছে, এবং একটা কি বলবো একটা স্নায়ুযুদ্ধ শুরু করে দিয়েছিল অনেক আগেই। তার সঙ্গে আরম্ভ করেছিল টেরর মানে ভয়। তাহলে ভয়ের থেকে বেরিয়ে আসার জন্য ওদের খুব পরস্পর কাছাকাছি আসার দরকার ছিল। দেখো, ফ্রান্স রাশিয়া মিশে গিয়েছিল, ঠিক সেটা আমরা বললামই। সেটা হচ্ছে আমাদের যখন ওরা মিশে গেল 1894 সালে, তখন ফ্রান্সের একাকিত্ব আর থাকলো না। এবার ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সের কি ঝামেলা মিটবে? কারণ ওই উপনিবেশ নিয়ে কেউ কারো নিজের জায়গা থেকে সরবার লোক ছিল না। কিন্তু পরিস্থিতি এমন হলো যে জার্মানির আতঙ্ক ওদের খুব কাছাকাছি নিয়ে আসলো, এবং ওরা উপনিবেশিক ঝামেলা মিটিয়ে সন্ধি করে দিল। ঠিক আছে, এই মৈত্রী বন্ধন, ঠিক আছে, যেটা কি হলো একটা শক্তি জোট যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করলো। ঠিক, একদমই ঠিক। যেমন আমি এক বিখ্যাত হিস্টোরিয়ান একটা কোটেশন থেকে বলছি, গর্ডন ক্রেগ, ঠিক আছে, ইউরোপ সিন্স 1815। ক্রেগ এখানে বলছে যে কোনো কিছুই তোমার খুব মানে ভালো কিছুর জন্য তৈরি হয়েছে এমন নয়। স্বার্থ সবারই ছিল, বরং এদের স্বার্থ আরো বেশি ছিল, এবং এরা তোমাদের সম্ভাব্য যারা ওই ঝামেলাদায়ক লোক ছিল ওদের মধ্যে মিটিয়ে নিয়েছিল। মানে ব্যাপারটা হচ্ছে, উদাহরণ দিচ্ছেন, একটা নেকড়ে, একটা চিতাবাঘ, আর একটা হচ্ছে হায়না। ঠিক, এবার তিনজনে এক হলো কিসের জন্য? একটা বড় সিংহকে ওরা আটকাবে বলে, আর বিশেষ কিছু না। ঠিক আছে, উনি খুব সুন্দর উদাহরণটা দিয়েছেন। যাই হোক, এবারে আমরা যেটা দেখলাম যে অস্ট্রিয়ার ঝামেলাটা জড়িয়ে গেল। অস্ট্রিয়ার বিরোধিতা আগে রাশিয়া করেছিল, পরে এবার ফ্রান্স আর ইংল্যান্ডও করলো।
ঠিক আছে, তাহলে অস্ট্রিয়ার পথ কিন্তু পুরোপুরি জার্মানির সঙ্গে বেঁধে দেওয়া হলো। ঠিক আছে, অতৃপ্ত জাতীয়তাবাদ দারুণ প্রশ্ন এটা। ঠিক আছে, আমরা কি দেখেছিলাম যে আলসাস আর লোরেন এই দুটো অঞ্চল বিসমার্ক কেড়ে নিয়েছিল ফ্রান্সের কাছ থেকে, তাই তো? আমাদের নিশ্চয়ই মনে আছে সাডোয়ার যুদ্ধ, সেরানের যুদ্ধ, যে যুদ্ধগুলো করে বিসমার্ক ইউনিফাইড করেছিল। এবং বিসমার্ক যখন ফরাসিদের পরাস্ত করেছিল, সেইখানে বিসমার্ক ঠিক করেছিল আলসাস আর লোরেন ফেরত দেবে না, কারণ এই দুটোই খনি সমৃদ্ধ অঞ্চল। এবার এই খনি সমৃদ্ধ অঞ্চল দুটো পাওয়ার জন্য ফ্রান্স উদ্গ্রীব ছিল। ঠিক আছে, তাহলে ওই যে পাওয়ার বাসনা, এটা একটা অতৃপ্ত জাতীয়তাবাদ। বেশ, এবার দেখো আমাদের এই যে ট্রেন্টিনো, ট্রিয়েস্ট, ঠিক আছে, এই অঞ্চলগুলো ইতালি নিয়েছিল। স্লেজউইক যখন হারিয়ে ফেলেছিল ডেনমার্ক, তখন মণিহারা ফণি হয়ে গেছিল, কারণ স্লেজউইক খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল। স্লাভ, চেক, পোল, বুলগেরিয়া, রোমানিয়া প্রভৃতি জাতীয় গোষ্ঠীর মানুষরা এতে ক্ষুব্ধ ছিল। এরকম ভাবে কি বলবো, একটা বেশ কিছু জাতিগোষ্ঠীর মধ্যে একটা অপূর্ণ আশা আকাঙ্ক্ষা তৈরি করেছিল অতৃপ্ত জাতীয়তাবাদ। বেশ, এবার আসছি মরক্কো সংকট। এই ঘটনাটার মধ্যে জড়িয়েছিলেন আমাদের কাইজার উইলিয়াম টু। 1904 খ্রিস্টাব্দে ইন্দো ফরাসি চুক্তি হয়েছিল, এটা আমি বলেছিলাম। ঠিক আছে, 1904 খ্রিস্টাব্দের ইউরোপে সারাদিন নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠায় উদ্যোগী হলে কি হলো, জার্মানি আপত্তি জানায়। জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম 1905 খ্রিস্টাব্দে মরক্কোর টানজিয়ান বন্দরে উপস্থিত হয়ে সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি দেন। টাকপিয়ান, ফ্রান্স ও জার্মানির মধ্যে যুদ্ধের একটা সম্ভাবনা দেখা দিল। ঠিক আছে, মরক্কোর সার্বভৌমত্ব মানে প্রায় কেড়ে নেয়, এটার জন্য কি হলো, ফ্রান্স আর জার্মানির মধ্যে একটা যুদ্ধের সম্ভাবনা দেখা দিল। এই পরিস্থিতিটাকে আমরা কি বলি, মরক্কো সংকট বা মরক্কো ক্রাইসিস। এটা কবে হয়েছিল? 4-এ। এটার মূল ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে, এর মূল ব্যাপারটা হচ্ছে চুক্তি লঙ্ঘন করার জায়গায় চলে এসেছিল কাইজার উইলিয়াম টু। ঠিক আছে, আঘাতের ঘটনা ঘটেছিল হচ্ছে 1911-তে। রাশিয়ার জার্মানির নাগরিকদের যখন জীবন আর সম্পত্তি রক্ষার উদ্দেশ্যে জার্মান কি করেছিল, আমাদের মরক্কোর আগাদির বন্দরে প্যান্থার নামে একটা যুদ্ধ জাহাজ পাঠায়, এটাকে ক্রুগার বলে। শেষ পর্যন্ত ইংল্যান্ডের চাপে জার্মানি মরক্কোর ফরাসি কর্তৃত্ব মেনে নেয়, কারণ ইংল্যান্ড প্রেসার দিয়েছিল কাকে, জার্মানিকে। এবং এর বিনিময়ে জার্মানি ফরাসি অধিকৃত কঙ্গোতে 1,00,000 বর্গমাইল এলাকা লাভ করে। এটাকে আমরা কি বলি, এই যে ঘটনাটা আগাদি সংকট, মরক্কো আর আগাদি। ঠিক আছে, এটা একসময় হায়ার সেকেন্ডারি বইতে খুব ভালোভাবে লেখা থাকতো। আগে আমি বলে দিই, দুটোর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মরক্কো সংকট। ঠিক, একটা 4-এ আর একটা মনে রাখবে ঠিক তার 7 বছর বাদে, তাহলে 1911 হবে। ইউরোপের রুগ্ন মানুষ বলে কাকে বলা হতো? তুরস্ককে। এটা আমরা জানি সিকম্যান অফ ইউরোপ, কারণ তুরস্ক ইউরোপের সত্যি কথা বলতে গেলে যে শিক্ষা দীক্ষা, তাদের যে একটা কৃষ্টি সংস্কৃতি, সেই ধারাতে কিন্তু যেতে পারেনি। এবং রাশিয়ার খুব কাছের অঞ্চল ছিল তুরস্ক, এবং রাশিয়া দাবি করেছিল যে ওরা ক্যাথলিক খ্রিস্টান নয়। ঠিক আছে, ওরা অন্য ধর্মাবলম্বী, এবং সেই জন্য ওই গ্রোটোর চাবি নিয়ে একটা তুরস্ক ঝামেলা পাকিয়ে দেয়, এবং রাশিয়া তুরস্ককে দায়ী করে, এবং দায়ী করে যে যুদ্ধ হয় তাকে আমরা বলি ক্রিমিয়ার যুদ্ধ। 1854 খ্রিস্টাব্দে হয়েছিল। কিন্তু গোটা ইউরোপ এই ক্রিমিয়ার যুদ্ধের জন্য দায়ী করেছিল তুরস্ককে না, রাশিয়া। ঠিক, এই যে আমি বলছি, এই যে জিনিসটা আমি বলছি খুব সাবলীলভাবে বলছি, কারণ আমাদের এই ক্রিমিয়ার যুদ্ধ এগুলো আমরা পড়েছি অনেক আগে, আমাদের সে অর্থে স্কুল সার্ভিসের সিলেবাসে নেই। আমি বলছি, মানে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়েছি, সেটাই 96-95 এরকম সময়, তখনের পড়া জিনিস
যেটা এখনো কিন্তু মনে আছে। ঠিক আছে, দেখো আমি যা বললাম তাই লেখা আছে এখানে। তাহলে তুরস্কের বললাম মধ্যযুগ থেকে মানে সেই রকম দিন মানে ওই জায়গাটা আর পেরোতে পারেনি। সেই হিজাব পরা, সেই নকাব পরা, ওই নিয়মগুলো ছিল। শিক্ষা দীক্ষায় অনেকটাই পিছিয়ে পড়েছিল। তারপরে ওদের ইকোনমি নষ্ট হয়ে গেছিল। সমাজ তো তুমি ছেড়ে দাও, ঠিক আছে, এবং সামরিক প্রশাসনিক সব সব দিক থেকে ওরা পিছিয়ে ছিল। এটার সুবিধাটা নিতে চেয়েছিল কে? রাশিয়া। বারে বারে তুলছি কথা তুলছি, কি অবস্থা, তো ইউরোপের কান্ট্রির যোগ্য? ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি মধ্যযুগে যে একটা মোল্লাতন্ত্র চলেছিল তারই স্পষ্ট ইঙ্গিত ছিল তুরস্কের ওপরে। ঠিক আছে, এবার যখন আধুনিক অস্ত্রে সজ্জিত, ধরো অস্ট্রিয়া, ধরো জার্মান, তাই না, ধরো ফ্রান্স, সেখানে তুরস্ক কিছু করতে পারছে না। তাহলে তুরস্ক একটা সেদিক থেকে দুর্বল, তাহলে ইউরোপের রুগ্ন মানুষ বলা যায়। কিন্তু রাশিয়া যেটা বলেছিল, সেই তুরস্ককে যদি রাশিয়া নেয়, রাশিয়া দখল করতে পারে, তাহলে তুরস্কের মানুষের কি হতে পারে? হাল ফিরে যেতে পারে। ঠিক আছে, এবার বহিঃশত্রুর আক্রমণ থেকে তাদের প্রতিরোধ করবে, সেই চিন্তা ভাবনাটা তুরস্ক কখনো করেনি। এইবার আসছে খুব বড় কোশ্চেন, বলকান সংকট। এটার কথা আমি আলোচনায় বলে দিয়েছিলাম যে বলকান কান্ট্রি কোনগুলো, এখানে ভূগোল পড়তে হবে। তাহলে স্লাভিকিয়ান কান্ট্রি, তাহলে স্লাভিকিয়ান কান্ট্রি কোনগুলো? বোসনিয়া, হার্জেগোভিনা, বুলগেরিয়া, তাই তো, আমাদের আলবেনিয়া, এগুলোকে বলতে পারি আমরা কি এক কথায় তোমার পুরোপুরি সোভিয়েত রাশিয়া স্লাভিকিয়ান কান্ট্রি। এবার তুর্কি সাম্রাজ্যটা যেখানে আছে তারই কাছে কিন্তু এই বলকান কান্ট্রিগুলো। এবার এখানে কি আছে, কি মধুটা আছে যার জন্য কাইজার উইলিয়াম টু এখানে এগিয়েছিল? বলছে গ্রিক মিশরীয় সার্বিয়ান থেকে হচ্ছে সার্ব, এই একটা সংস্কৃতি কিন্তু এখানে প্রবহমান ছিল, মানে তখনও বেঁচে ছিল। এবার ওরা কি করেছিল, ওদের মধ্যে একটা অতৃপ্ত স্বাধীনতা স্পৃহা তৈরি হয়েছিল। ওরা ওখান থেকে বেরিয়ে আসতে চাইছিল, স্বাধীন হতে চাইছিল। এবং সেই সময় এই যে রাশিয়া, ইংল্যান্ড আর অস্ট্রিয়া এবং অবশ্যই ফ্রান্স, ওদের একটা পরস্পর বিরোধী স্বার্থ সংঘাত ছিল। ওরা মনে করতো এই জায়গায় যদি ব্যবসা করা যায় তাহলে সবচেয়ে লাভজনক হতে পারে। ঠিক, কোন একটা অস্বস্তিকর রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়। ঠিক আছে, যেটাকে আমরা এক কথায় বলি প্ল্যান বলকান বা বলকান ক্রাইসিস। লর্ড মাউন্টব্যাটেন যখন তাকে ভারত ভাগ করতে দেওয়া হয়, তার মাথা খারাপ হয়ে গেছে। সে দেখছে 562টা প্রিন্সলি স্টেটস, কোনটার সময় কি জুড়বে, কিভাবে ভাগ করবে। তাহলে ওই যে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে লর্ড মাউন্টব্যাটেন পড়েছিল, সেটাকে আমরা কি বলি? আমাদের প্ল্যান বলকান। আর এখানে ইউরোপিয়ান কান্ট্রিতে এই স্লাভিকিয়ান কান্ট্রিগুলোর মধ্যে যে একটা অতৃপ্ত জাতীয়তাবাদ কাজ করেছিল, এবং তাদেরকে প্রশমিত করবার জন্য রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া এগিয়ে এসেছিল। সেই পরিস্থিতিটাকে আমরা বলি হচ্ছে বলকান ক্রাইসিস। ওরা এসেছিল বলে এখানে কিন্তু রাজনৈতিক সংকট হয়েছিল। এবার আছে বলকান লিগ গঠন। ঠিক আছে, এবার বলকান লিগ গঠনের কথা বললে এখানে দাঁড়িয়ে জানবে তোমরা, সেটা সম্ভব হয়েছিল 1912 খ্রিস্টাব্দে। এবং যে জায়গাটাকে নিয়ে ঝামেলা হয়েছিল সেখানে জড়িয়ে গেছিল গ্রিস, আর মনে রাখবে বুলগেরিয়া, তাই তো। ভেনিজুলাস ছিল গ্রিসের মন্ত্রী, আর বুলগেরিয়ার রাজা ছিল হচ্ছে ফার্ডিনান্ড। ঠিক আছে, এবং এখানে যেটা এসেছিল, সার্বিয়া একটা তোমার কি বলবো সংকটের সৃষ্টি করে দিয়েছিল। কেন করলো? কারণ এই যে 4টে অঞ্চল আছে, সার্বিয়া, গ্রিস, বুলগেরিয়া আর মন্টিনিগ্রো, ঠিক আছে, এই 4টে হচ্ছে ভৌগোলিকভাবে যে জিওগ্রাফিক্যালি আমরা দেখি, 4টে হলো একেবারে প্রপার বলকানের জায়গার মধ্যে পড়ে। তাহলে নিয়ে এদেরকে নিয়ে ওরা কি করলো, একটা লিগ গঠন করলো। ঠিক, যে একে অপরের স্বার্থগুলো আমরা মেনটেন করব, এটাকে আমরা বলি আমাদের বলকান লিগ। বলকান লিগের সদস্য কারা? প্রথমেই বলেছিলাম যে গ্রিস, বুলগেরিয়া, মন্টিনিগ্রো, এরা তিনজন একবারে চলে আসবে। সঙ্গে ঢুকবে হচ্ছে সার্বিয়া। তোমরা ভুলে গেল বলি যে সার্বিয়া, বুলগেরিয়ান, মন্টিনিগ্রো মনে রাখবে, তার সঙ্গে ইউরোপিয়ান কান্ট্রি হিসেবে গ্রিসকে ঢোকাবে। তুরস্কের অত্যাচার প্রতিরোধ, তুরস্কের স্বৈরাচারী শাসন থেকে
বলকান অঞ্চলের স্বাধীনতা অর্জন করা। ঠিক কথা। কারণ আমরা দেখেছিলাম এই তুরস্কে তোমার কি বলবো, ওই স্লেভ, যাকে আমরা দাস বলি, ওইরকম একটা বকলমে রাখার ব্যবস্থা রয়েছে, যেটা আমরা বলেছিলাম একটা মোল্লাতন্ত্র চলতো। সেই অত্যাচার হয়েছিল কাদের ওপরে? গ্রিসের ওপরে, মারাত্মক হারে। 1818 সালে গ্রিসের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। তখন ইংল্যান্ড থেকে সেনারা গিয়েছিল, সৈন্য কম পড়েছিল বলে এক ইংরেজ কবিকে পাঠানো হয়েছিল, এবং সেই কবি মারা গিয়েছিল, এবং তাকে মারা হয়েছিল প্রত্যেকটা হাতে নখ উপড়ে মারা হয়েছিল। ঠিক আছে, তার নাম হচ্ছে বায়রন, বিখ্যাত কবি বায়রন। তো এই অত্যাচারের দৃশ্যটা মারাত্মক। আমাদের বহুকাল আগে একটা বই বেরিয়েছিল, অনেক আগে, অনেক, খুব সম্ভবত 1996 সালে বা 97 সালে বোধহয় বেরিয়েছিল। বইটার নাম, ইংরেজি বই, বাংলা অনুবাদ, তুর্কি হারেমের বন্দি। যেখানটাতে এই যে দেখানো হয়েছে যে কিভাবে অত্যাচার করা হয়েছে ওদেরকে। ওদেরকে ইউরোপ থেকে কোনো মহিলারা যাচ্ছে কোনো গির্জায়, কেউ পড়াশোনা করতে যাচ্ছে ইউনিভার্সিটিতে, তখন তাদেরকে ধরে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। ঠিক এই মর্মস্পর্শী বিবরণ রয়েছে সেখানে। বুড়ো আঙুল কেটে, কারো কুড়ে আঙুল কেটে ইথারের জলে চুবিয়ে রাখা হয়। যাই হোক, বলকান সংকট। এবার এই বলকান সংকট ডেকে নিয়ে আসলো আমাদের কিন্তু কি বলবো, প্রথম বলকান যুদ্ধ। ঠিক কথা। তাহলে সার্বিয়া, গ্রিস, বুলগেরিয়া, মন্টেনিগ্রো, এরা যার এগেনস্টে যুদ্ধ ঘোষণা করেছিল সেটা হচ্ছে তুরস্ক। ঠিক আছে, এবার তুরস্ক দাবি করেছিল যে ম্যাসিডোনিয়া, আর ম্যাসিডন কোথায় বুঝতেই পারছো, তার মানে গ্রিস, সেখানে প্রজাদের ওপর অত্যাচার আগে বন্ধ করতে হবে। এবার এইখানে মানে অত্যাচার যারা করছিল স্বয়ং তুর্কিরা। ঠিক আছে, তো তার জন্য ওরা সরব হয়েছিল। ঠিক এই কারণে কি হলো, একটা শাসন সংস্কারের দাবি জানানো হলো, এবং সেই দাবির জন্য 12 খ্রিস্টাব্দে আমাদের বলকান লীগের তরফ থেকে তুরস্কের এগেনস্টে যুদ্ধ করা হলো। তাহলে এই সার্বিয়া, এই গ্রিস, এই বুলগেরিয়া, এই মন্টেনিগ্রো, এরা তুরস্কের এগেনস্টে যুদ্ধ করলো। প্রথম বলকান যুদ্ধের ফল কি হয়েছিল, তাই তো? এটা হচ্ছে জানবে, তুরস্ক হেরে গেছে, এবং ইউরোপীয় শক্তিরা লন্ডন চুক্তি স্বাক্ষর করে প্রথম বলকান যুদ্ধ থামিয়ে দিয়েছিল। এবং এর ফলে যেটা হয়েছিল, কনস্টান্টিনোপল আর থ্রেস একাংশ ব্যতীত সমগ্র বলকান অঞ্চল স্বাধীনতা লাভ করে যায়। তাহলে 12 সালের এই যুদ্ধ অনেক কিছুই দিয়েছিল। সেকেন্ড বলকান যুদ্ধ হয়েছিল, মনে রাখবে, 10th আগস্ট 1913। ঠিক আছে, এখানে আমরা যেটা জেনেছিলাম, যে সন্ধিটা দিয়ে সমাধান হয়েছিল তার নাম হচ্ছে বুখারেস্টের সন্ধি। ঠিক আছে, এবার যে অঞ্চল ছিল তুরস্কের কাছ থেকে, সেটা নিয়ে লীগ সদস্যরা এবার ভাগ বাটোয়ারা করতে চাইল। যখন ভাগ বাটোয়ারা করতে চাইল, তখন মন্টিনিগ্রো, সার্বিয়া, গ্রিস এবং ম্যাসিডোনিয়া, এই ম্যাসিডোনিয়া কি বলছি, মন্টিনিগ্রো, সার্বিয়া, বুলগেরিয়া আর গ্রিস নিজেদের মধ্যে যুদ্ধ করলো। যখন এই যুদ্ধ চললো 1913-এ, তখন কি হলো, 1913 সালে যখন বুখারেস্টের সন্ধি স্বাক্ষর করা হলো, তখনই আমাদের যুদ্ধে অবসান ঘটল। তাহলে আমরা এইখানে প্রথম বিশ্বযুদ্ধ, যে প্রথম পর্বটা, এই প্রথম পর্ব আমাদের এখানে শেষ হচ্ছে। এবার দ্বিতীয় পর্ব যখন আমরা যাব, তখন আমরা দিয়া ইনস্টিটিউশন আর কম্পিটিটিভ এক্সামের তরফ থেকে আরো নতুন নতুন কিছু জিনিস নিয়ে আসবো। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ একটা প্রারম্ভিক পর্ব, এবং যুদ্ধের পুরোপুরি পরিবেশ রচনার দিকে আমরা মন দিয়ে আমরা আলোচনা করলাম। আমরা পরের পর্বে যুদ্ধের কোর্সগুলো নিয়ে আলোচনা করব। এখানে তাহলে ক্লাস শেষ করলাম। থ্যাংক ইউ।